যেদিন জঙ্গল কাটা শুরু হলো সেদিন রাত থেকেই কিছু একটা জেগে উঠেছিল। আর সেই রাতেই মাধবের গোয়ালঘর থেকে তার পোয়াতি গরুটা উধাও হয়ে গেল। মা, ও মা, আমার ভগবতী গোয়ালে নেই। কিন্তু যেটা সে খুঁজতে গেছিল সেটা গরু না, উত্তরবঙ্গের এক অখ্যাত গ্রাম। গ্রামের উত্তরে যে বিশাল পুরনো জঙ্গলটা ছিল, গত কয়েকদিন ধরে সেটা কাটা পড়ছে। জঙ্গল কেটে নাকি নতুন রেলগাড়ির রাস্তা বসবে। গ্রামে এখনো বিজলি বাতি পৌঁছায়নি। ভরসা সেই লণ্ঠন আর কুপির আলো। জ্যৈষ্ঠ মাসের এই গুমোট গরমে বাতাস যেন একদম থমকে আছে। মাধব তার গোয়াল ঘরের খুঁটিতে হেলান দিয়ে গামছা দিয়ে ঘাম মুছছিল। সামনেই তার সাধের গাই গরু ভগবতী জাবনা খাচ্ছে। গরুটা পুয়াতি, আর কদিন বাদেই বিয়োবে। আর একটু খেয়ে নে ভগবতী, মাঠে এখন যা রোদ, তোকে আর চড়াতে নিয়ে যাব না। এই গুমোট গরমে তোর কষ্ট হবে। বলি, ও মাধব, ঘরে আছিস নাকি? রোদ তো একেবারে চামড়া পুড়িয়ে দিচ্ছে রে বাপ। আয় নিতাই, এই দাওয়ায় বস। যা রোদ উঠেছে, মনে হচ্ছে আজ বিকেলের দিকে একটা জোর ঝড় বৃষ্টি হবে। তা ভর দুপুরে এদিকে কি মনে করে? আর বলিস না, ওই উত্তরের জঙ্গলটা যেভাবে সাফ করছে, গ্রামের আর রক্ষে নেই। দিনরাত শুধু গাছ কাটার আওয়াজ। শিয়াল কুকুরগুলোও সব গায়ে ঢুকতে শুরু করছে। শুনছি তো সব। জঙ্গল কেটে রেলের রাস্তা হবে। কিন্তু জঙ্গল তো আর শুধু শিয়াল কুকুরের নয়, আরো কত কিছুর আস্থানা ওই অন্ধকারে আছে, কে জানে। শিয়াল কুকুরের চেয়েও বড় ভয়ের কথা আছে রে মাধব। ভিন গায়ের গরু চোরগুলোও ওই দিক দিয়ে আসছে আজকাল। কাল রাতেও নাকি নদীর ধারের ডাইনি বিলানের কাছ থেকে হারান কাকার দুটো বলদ চুরি গেছে। বলিস কি রে, ডাইনি বিলানের দিক থেকে? ওখানে তো রাতের বেলাও কেউ পা মারায় না। আর আমার ভগবতী তো পোয়াতি, ওকে নিয়ে বড্ড চিন্তায় আছি রে নিতাই। তাই তো তোকে সাবধান করতে এলাম। রাতের বেলা গোয়ালে ভালো করে তালা দিস। আর ওই ডাইনি বিলানের দিকে ভুলেও যাস না। চোর ছেঁচোরদের হাতে ধারালো হাঁসুয়া থাকে। নিতাই একটু পরেই চলে গেল। দুপুরের গুমোট ভাবটা বিকেলের দিকে আরও বাড়ল। আকাশের ঈশান কোণে জমতে শুরু করেছে ঘন কালো মেঘ। যে কোনো মুহূর্তে কালবৈশাখী আছড়ে পড়বে। মাধবের বুড়ি মা দাওয়ায় বসে প্রদীপ ধরাচ্ছিলেন। জঙ্গল কাটার আওয়াজটা তখনও দূরে হালকা শোনা যাচ্ছে। মাটি কোপালে যেমন কেঁচো বেরোয়, পুরনো জঙ্গল কাটলেও তেমনি অনেক কিছু বেরিয়ে আসে রে মাধব। ওরা বড্ড ভুল করছে। কি বলছো মা এসব? জঙ্গল কাটছে তো সরকারি লোকেরা, আমাদের কি? সরকারি লোক হোক আর যাই হোক, ওই উত্তরের জঙ্গল আর ডাইনি বিলানের মালিক তারা নয়। তুই তো আজকাল আর ওসব কিছু মানিস না, কিন্তু মনে রাখিস, বড় জঙ্গল কাটলে সে তো আর চুপ করে বসে থাকবে না। খেয়ে চুপ করে বসে থাকবে না মা? তুমি আবার সেই ছোটবেলার রূপকথার গল্প শুরু করলে? রূপকথা নয় রে মাধব, ওই বিলানের ওপারে যার বাস তাকে গ্রামের পুরনো লোকেরা বলে আলের পাহারাদার। 7 ফুট লম্বা শরীর, হাতে দাও দাও করে জ্বলতে থাকা একখানা বাঁশ। জঙ্গলের মাটি আর ওই ক্ষেতের আল সব তার নখদর্পণে। তা সেই পাহারাদার এখন কোথায়? জঙ্গল তো সব সাফ হয়ে যাচ্ছে। তার রাগ হলে সে চুপ থাকে না। যে তার সামনে পড়ে তার আর নিস্তার নেই। আজ অমাবস্যা, তার উপর জঙ্গল কাটার রাগ। রাতের বেলা ভুলেও ওই বিলানের দিকে যাস না রে বাপ। কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল। মাধব তড়িঘড়ি করে
গোয়াল ঘরের দরজাটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিল। ঝড়ের দাপটে টিনের চালগুলো থরথর করে কাঁপছে। বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হলো। পুরো গ্রাম নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে গেল। পরের দিন সকাল থেকেই আকাশ মুখ ভার করে রইল। একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর স্যাঁতস্যাঁতে হাওয়া। মাধব সারাদিন মাঠে যেতে পারল না, কিন্তু ভয়ের আসল রূপটা যে এই বৃষ্টির আড়ালেই লুকিয়েছিল সেটা মাধব ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। বৃষ্টির তোড় আবার বেড়েছে। মাধব দাওয়ায় বসে হুঁকো খাচ্ছিল। হঠাৎ তার মনে হলো গোয়াল ঘরের দিক থেকে যেন কোনো আওয়াজ আসছে না। ভগবতী তো এই সময় জাপ না চিবোয়, বা অন্তত একবার হাম্বা রবে ডাকে, কিন্তু আজ গোয়াল ঘর একদম নিস্তব্ধ। মা, আমি একবার গোয়াল ঘরটা দেখে আসি। ভগবতী আজ একদম ডাকছে না কেন? শরীরটা আবার খারাপ হলো নাকি? হাতে একটা লণ্ঠন নিয়ে যা মাধব, বাইরে যা বৃষ্টি আর অন্ধকার। লণ্ঠনের টিমটিমে আলোয় মাধব গোয়াল ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজার সামনে আসতেই তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। গোয়াল ঘরের কপাট হাট করে খোলা। বৃষ্টির ছাঁট সোজা ভেতরে ঢুকছে। মা, ও মা, সর্বনাশ হয়ে গেছে গো। বাবা, আমার ভগবতী গোয়ালে নেই। খুঁটির সাথে বাঁধা মোটা দড়িটা কেউ যেন ধারালো কিছু দিয়ে কেটে দিয়েছে। মাটিতে কয়েকটা বড় বড় মানুষের পায়ের ছাপ, যেগুলো গোয়াল ঘর থেকে বেরিয়ে সোজা গ্রামের উত্তরের সেই ধান ক্ষেত আর ডাইনি বিলানের দিকে চলে গেছে। ওরে মাধব, এ তো গরুর তরি নিচে থেকে চেরা নয়, এ তো সেই চোরগুলোর কাজ। ওরা আমার পোয়াতি গরুটাকে নিয়ে গেল রে। আমি ওদের ছাড়বো না মা। আমার ভগবতীকে ওরা নিয়ে যাবে আর আমি ঘরে বসে থাকবো। আমি আজই ওই ডাইনি বিলানের দিকে যাব, দেখি কার ঘাড়ে কটা মাথা। যাস নে মাধব, আজ অমাবস্যা। ওই অন্ধকারে চোর ডাকাতের সাথে তুই একলা পারবি না। তার ওপর আলের পাহারাদারের ডাক, তুই যাস নে বাপ। তুমি যাও মা, আমার পোয়াতি গরুটাকে আমি ওই অন্ধকারে মরে যেতে দেবো না। আমি যাবই। মাধব একটা ভারী বাঁশের লাঠি আর লণ্ঠনটা হাতে নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল। গ্রামের শেষ সীমানা ছাড়িয়ে বিশাল ধানক্ষেতের ওই সরু মাটির আল ধরে সে এগোতে শুরু করলো। সে জানতো না ওই ঘুটঘুটে অন্ধকারে ডাইনি বিলানের কাছে চোর ডাকাতের চেয়েও ভয়ঙ্কর কিছু একটা তার জন্য অপেক্ষা করে আছে। ঘুটঘুটে অন্ধকার, চোখের সামনে নিজের হাতখানাও দেখার উপায় নেই। শুধু লণ্ঠনের টিমটিমে হলুদ আলোটা ওই এক চিলতে আলের রাস্তার ওপর পড়ছে। গ্রামের সীমানা ছাড়িয়ে বিশাল ধানের ক্ষেত শুরু হয়েছে। দুপাশে বুক সমান উঁচু ধান গাছ। টানা বৃষ্টির কারণে ক্ষেতের দুপাশের জমি জলে থই থই করছে। এক পা ফেললে আলের পিছল কাদায় পারাস করে পিছলে যাওয়ার জোগাড়। মাধব এক হাতে লণ্ঠন আর অন্য হাতে শক্ত বাঁশের লাঠিটা বাগিয়ে ধরে খুব সাবধানে পা ফেলছে। ওর দু পায়ে জোঁক ভরে গেছে, কিন্তু সেদিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ওর চোখ শুধু খুঁজছে কাদার ওপর গরুর পায়ের খুরের দাগ। হারামজাদা চোরের দল আর পোয়াতি গরুটাকে এই দুর্যোগের রাতে কোথায় টেনে নিয়ে যাচ্ছে। ভগবতী রে, তুই কোনো সারা শব্দ দিস না কেন মা? তোকে ওরা মারধর করছে না তো? হ্যাঁ, এটা কি? এ তো আমার ভগবতীর গলার ঘণ্টিটা। শালারা দড়ি ধরে টানতে গিয়ে ছিঁড়ে ফেলেছে। দাগগুলো সোজা ওই ডাইনি বিলানের দিকেই গেছে দেখছি। আজ তোদের আমি ছাড়বো না, তোদের আমি জ্যান্ত পুঁতবো। মাধব ঘণ্টিটা নিজের ফতুয়ার পকেটে গুঁজে নিয়ে আবার হাঁটা শুরু করলো। যত এগোচ্ছে ধানের ক্ষেত শেষ হয়ে আসছে আর শুরু হচ্ছে
সেই ডাইনি বিলানের জঙ্গল। সরকারি লোকেরা গাছ কাটায় চারিদিকটা একেবারে ছারখার হয়ে আছে। বড় বড় গাছের গুঁড়ি চারিদিকে ছড়ানো। বাতাসে একটা পচা পাঁক আর মরা শামুকের বুনো গন্ধ। হঠাৎ সামনের ঘন অন্ধকারের ভেতর থেকে মানুষের গলার আওয়াজ ভেসে এলো। মাধব লণ্ঠনের আলোটা একদম কমিয়ে দিয়ে একটা কাটা গাছের গুঁড়ির পেছনে ঘাপটি মেরে বসল। ওস্তাদ, এই মাগি গরুটা তো আর হাঁটতে চাইছে না গো। কাদা ভেঙে আর কতদূর টানবো? আমার তো পা দুটো কাদায় বসে যাচ্ছে। চুপ কর শুয়োরের বাচ্চা, এত জোরে কথা বলছিস কেন? আর একটু এগোলেই বিলানের ওপারে আমাদের ডেরা। এই পোয়াতি গাই হাটে বেচলে যা টাকা মিলবে, তোর 14 পুরুষ বসে খাবে। টান ওটাকে সজোরে। কিন্তু ওস্তাদ, এই ডাইনি বিলানের দিকটা বড্ড ছমছমে গো। গায়ের লোকেরা বলে এদিকে নাকি কি সব ঘোরে। তারপর জঙ্গলটাও সব কেটে সাফ করে দিয়েছে। আমার তো গা ছমছম করছে। ভয় ডর পকেটে রাখ, আমরা জ্যান্ত মানুষ কাটি, আর তুই ভূতের ভয় পাচ্ছিস? হাসুয়াটা বের কর আর গরুটাকে লাঠি দিয়ে পিটিয়ে ওপারে নে। হারামজাদা আমার অবলা জিভটাকে মারছে, তোদের আমি ছাড়বো না। মাধব আর রাগ সামলাতে পারল না। হাতের লাঠিটা শক্ত করে ধরে সে গাছের গুঁড়ির পেছন থেকে উঠে দাঁড়াতে গেল, কিন্তু অন্ধকারে পা হড়কে সে সজোরে কাদার ওপর আছড়ে পড়ল। হাত থেকে ছিটকে পড়ে লণ্ঠনের কাঁচটা ঝনঝন করে ভেঙে গেল আর আলোটা দপ করে নিভে গেল। কে রে ওখানে? শেয়াল নাকি মানুষ? কালু, হাসুয়াটা বাগিয়ে ধর তো। কেউ আমাদের পিছু নিয়েছে মনে হচ্ছে। ওস্তাদ, ওই কাটা গাছগুলোর পেছনে শব্দ হলো। আমি গিয়ে কোপ বসাবো নাকি? মাধব কাদার মধ্যে শুয়ে পড়ে নিঃশ্বাস বন্ধ করে রইল। ঘুটঘুটে অন্ধকারে সে বুঝতে পারছে 3টে লোক তার দিকেই এগিয়ে আসছে। ওদের হাতে ধারালো হাসুয়া। একা লাঠি হাতে এই অন্ধকারের মধ্যে ওদের সাথে পেরে ওঠা অসম্ভব। মাধব বুঝল এখন মাথা গরম করলে সে তো মরবেই, তার গরুটাকেও আর কোনো দিন বাঁচাতে পারবে না। সে কাদার সাথে মিশে বুক ঘষে ঘষে পেছনের ধান ক্ষেতের দিকে পিছিয়ে আসতে লাগলো। ডাকাতগুলো কিছুক্ষণ ওই অন্ধকারে খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে আবার গরুটাকে নিয়ে বিলানের ওপারে নিজেদের ডেরার দিকে চলে গেল। সারা রাত কাদা আর বৃষ্টির মধ্যে ঘুরে ভোরের দিকে মাধব যখন ঘরে ফিরল, তখন তাকে চেনার উপায় নেই। সারা গায়ে কাদা আর রক্ত, জোঁকের কামড়ে পা দুটো ফুলে গেছে। দাওয়ায় বসে মাধবের বুড়ি মা তখন আঁচলে চোখ মুছছিলেন। ওরে আমার মাধব রে, তুই ফিরেছিস বাবা? সারা রাত তোর পথে বসে আছি। আমি তো ভাবলাম ওই ডাকাতগুলো তোকেও আর জ্যান্ত রাখেনি। ডাকাতগুলো 3টে ছিল মা, হাতে বড় বড় হাসুয়া। আমি একা অন্ধকারে কিছু করতে পারলাম না। ওরা আমার ভগবতীকে পিটিয়ে পিটিয়ে ওই ডাইনি বিলানের ওপারে নিয়ে গেল। মাধব, তুই ফিরেছিস? হ্যাঁ, আমি তো খুঁজতেই বেরোচ্ছিলাম। বলি, গরুর কোনো খোঁজ পেলি? খোঁজ পেয়েছি রে নিতাই, ওরা ওই ডাইনি বিলানের ওপারে ডেরা বেঁধেছে। আজ রাতেই ওরা গরুটাকে হাটে পাচার করবে। তোর কি মাথা খারাপ হয়ে গেল মাধব? 3টে ডাকাত, হাতে হাসুয়া, তুই যাস নে ভাই। গরুর শোকে কি নিজের প্রাণটা দিবি নাকি? তার ওপর আজ অমাবস্যার রাত। আমার পোয়াতি গরুটাকে ওরা কাটতে নিয়ে যাবে, আর আমি ঘরে বসে থাকবো? আমি আজ রাতেই যাবো রে নিতাই। বিলানের ওপারে ওদের ডেরা আমি চিনে গেছি। আজ অমাবস্যার ঘোর অন্ধকারেই আমি ওদের চোখে ধুলো দিয়ে আমার ভগবতীকে ছাড়িয়ে আনবো। দেখি কে আমায় আটকায়। মাধব, আজ অমাবস্যা, আজ ওই পিলানের ওপারে আলের পাহারাদার জাগবে। তুই যাস নে বাপ।
তোমার ওই রূপকথা তুমি নিজের কাছে রাখো মা। আজ রাতে হয় আমি ফিরবো, নয়তো ওই ডাকাতগুলো মরবে। মাধবের চোখে তখন এক অদ্ভুত জেদ। একদিকে ডাকাতদের হাসুয়া, আর অন্যদিকে ডাইনি বিলানের সেই প্রাচীন অজানা ভয়ের কথা। কিন্তু নিজের সন্তানের মতো ভালোবাসার জীবটাকে বাঁচাতে আজ রাতে মাধব সব বাধা পার করতে প্রস্তুত। সে জানতো না আজকের এই অমাবস্যার রাতটা তার জীবনের সবথেকে ভয়ঙ্কর আর অবিশ্বাস্য রাত হতে চলেছে। অমাবস্যার ঘুটঘুটে রাত। আকাশ ভেঙে বৃষ্টি না থাকলেও টিপটিপানি একদম থামেনি। চারিদিকটা কেমন একটা মরা কুয়াশায় ঢেকে আছে। মাধব এক হাতে নতুন একটা লণ্ঠন আর অন্য হাতে শক্ত বাঁশের লাঠি নিয়ে বিশাল ধান ক্ষেতের আল ধরে এগোচ্ছে। আজ তার চোখে কোনো ঘুম নেই, মনে কোনো ভয় ডর নেই, শুধু বুকের ভেতর একটাই জেদ, ভগবতীকে ওই ডাকাতদের হাত থেকে ফিরিয়ে আনতেই হবে। আজ অমাবস্যা, ওই হারামজাদারা আজ রাতেই আমার ভগবতীকে পাচার করবে। আমি তা হতে দেব না। দেখি আজ কার কপালে কি আছে। আমার পোয়াতি গরুটাকে ওরা কাটতে নিয়ে যাবে, আর আমি জ্যান্ত থাকবো? কখনো নয়। মাইল খানেক ধান ক্ষেত শেষ হয়ে ডাইনি বিলানের জঙ্গল শুরু হলো। গাছ কাটার ফলে জায়গাটা আরো ন্যাড়া আর ভুতুড়ে লাগছে। কাটা গাছের বড় বড় গুঁড়িগুলো অন্ধকারের মধ্যে এক একটা মরা হাতির মতো পড়ে আছে। মাধব সাবধানে পা ফেলে এগোচ্ছে। হঠাৎ তার মনে হলো তার ঠিক পিছনে কাদার ওপর ভারী কিছু একটা হাঁটার শব্দ হচ্ছে। সে এক পা এগোলে শব্দটা হয়, সে থামলে শব্দটাও থেমে যায়। কে রে ওখানে? নিতাই নাকি? আমি কিন্তু লাঠি নিয়ে বেরিয়েছি, সামনে আয়। কোনো সারা শব্দ নেই, শুধু একটা উগ্র পচা পাঁক আর ধানের তুষের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। গন্ধটা এতই কড়া যে মাধবের নাড়ি ভুঁড়ি যেন উল্টে আসার জোগাড়। সে আর থাকতে না পেরে ঘাড় ঘুরিয়ে লণ্ঠনটা একটু ওপরে তুলল। আর সেই আলোয় সে যা দেখল তাতে তার গলার কাছে একটা আর্তনাদ চিরকালের মতো আটকে গেল। ওরে বাপরে, এ কি? কুয়াশার বুক চিরে তার দিকে এগিয়ে আসছে প্রায় 7 ফুট লম্বা একটা কালো ছায়া। লোকটার মাথায় একটা পেল্লায় তাল পাতার টোকা, কিন্তু মুখের জায়গায় কোনো চোখ নাক নেই, শুধুই ঘুটঘুটে অন্ধকার। আর তার ডান হাতে ধরা একটা বিশাল বাঁশ, যার মাথার দিকটা আগুনের মতো গনগন করে জ্বলছে। এত বৃষ্টির মধ্যেও সেই আগুন নিভছে না। মা গো, মায়ের কথাই তবে সত্যি। আলের পাহারাদার, রক্ষে করো ঠাকুর। সেই অবয়ব কোনো কথা বলল না, তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে শুধু তার সেই জ্বলন্ত বাঁশটা উঁচিয়ে ধরে মাধবের দিকে এক পা এগিয়ে এলো। তার বিশাল শরীর থেকে টপ টপ করে কাদা মাখা জল ঝরছে। আমাকে আমাকে ছেড়ে দে বাপ। আমি তোদের কোনো ক্ষতি করিনি। আমি তোদের জঙ্গল কাটিনি গো। আমি তো শুধু আমার গরুটাকে খুঁজতে এইছি। আমাকে যাস নে খেরে। কে শোনে কার কথা? ছায়াটা এবার দ্রুত পায়ে মাধবের দিকে তেড়ে এলো। জ্বলন্ত বাঁশের গনগনে আঁচটা মাধব নিজের চামড়ায় টের পেল। আতঙ্কে মাধবের হাত থেকে লণ্ঠনটা কাদায় পড়ে গিয়ে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে শুরু হলো মরণপণ দৌড়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ওরে নিতাই রে।
মাধব ধান খেত আর বিলানের কাদা ভেঙে অন্ধের মতো ছুটছে। ধারালো ধান গাছের পাতায় তার হাত পা গাল কেটে রক্ত বেরোচ্ছে, কিন্তু সেদিকে তাকানোর বা ব্যথা পাওয়ার কোনো সময় নেই। পিছনের ভারী পায়ের শব্দটা একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। মাঝে মাঝেই অন্ধকারের মধ্যে ওই গনগনে জ্বলন্ত বাঁশের আলোটা মাধবের ঠিক মাথার ওপর এসে পড়ছে। আর পারছি না, বুকটা ফেটে যাবে, আজ আর আমার রক্ষে নেই। অন্ধকারের মধ্যে দৌড়াতে দৌড়াতে মাধব দিকভ্রান্ত হয়ে গেল। সে বুঝতে পারল না যে সে গ্রামের দিকে যাচ্ছে নাকি ডাইনি বিলানের সেই গভীর জলাভূমির দিকে। হঠাৎ পিছনের ছায়াটা গগনভেদী অমানসিক একটা গর্জন করে উঠল। সেই গর্জনে গাছপালার পাতাগুলো যেন থরথর করে কেঁপে উঠল। মাধবের পা দুটো ভয়ে একেবারে জমে গেল। সে অন্ধকারে পা হড়কে সজোরে একটা খাদের কিনারে আছড়ে পড়ল। গেলাম, আজ আমাকে মেরেই ফেলবে। মাধব কাদার মধ্যে মুখ গুঁজে পড়ে রইল। সামনেই গভীর জলাভূমি, আর পিছনে এসে দাঁড়িয়েছে সেই 7 ফুট লম্বা আলের পাহারাদার। জ্বলন্ত বাঁশের আলোয় চারিদিকটা লালচে হয়ে আছে। মাধব বুঝতে পারল ছায়াটা ঠিক তার মাথার ওপরে এসে দাঁড়িয়েছে। বাঁশটা শূন্যে তুলে ধরেছে সজোরে আঘাত করার জন্য। আজ এই অমাবস্যার রাতেই তার মৃত্যু নিশ্চিত। মাধব চোখ বন্ধ করে নিজের বুড়ি মা আর গরুটার কথা ভেবে ইষ্ট নাম জপতে শুরু করল। কাদার মধ্যে উপুর হয়ে পড়ে আছে মাধব। পালানোর আর কোনো রাস্তা নেই। সামনেই ডাইনি বিলানের অতল খাদ, আর পিছনে যমদূতের মতো দাঁড়িয়ে আছে সেই 7 ফুট লম্বা আলের পাহারাদার। মাধব বুঝতে পারছে জ্বলন্ত বাঁশের গনগনে আঁচটা তার ঘাড়ের কাছে নেমে আসছে। মাথার তালপাতার টোকা থেকে বৃষ্টির জল টপ টপ করে মাধবের পিঠের ওপর পড়ছে। আমায় আমায় মেরো না গো, আমার বুড়ি মা একা, আমার ভগবতী করে নিয়ে গেল, আমাকে ছেড়ে দাও বাপ। মাধব 2 কান শক্ত করে চেপে ধরে চোখ বুজল। সে প্রস্তুত, এই মুহূর্তেই তার মাথার খুলিটা 2 ফাঁক হয়ে যাবে। কিন্তু না, আঘাতটা মাধবের গায়ে পড়ল না। অবয়বটা তার হাতের সেই দাউ দাউ করে জ্বলতে থাকা পেল্লায় বাঁশটা মাধবের গায়ে না মেরে সজোরে গেঁথে দিল মাধবের মাথার ঠিক আধ হাত সামনের কাদামাটিতে। বাঁশের ডগার সেই গনগনে আগুনে চারপাশের 10 হাত জায়গা দিনের আলোর মতো ফকফকা হয়ে উঠল। মাধব ভয় কাঁপতে কাঁপতে চোখ খুলল, আর চোখ খুলেই সে যা দেখল তাতে তার গলার কাছে হৃৎপিণ্ডটা আছড়ে পড়ল। হ্যাঁ, রক্ষে করো ভগবান, হে হে হে, আমি কোথায় পা দিচ্ছিলাম? মাধব দেখল সে আর ঠিক 1 বেগত এগোলেই সোজা গিয়ে পড়ত বিলানের ধারের এক বিশাল ধসনামা চোরাবালির খাদে। আর সেই খাদের থকথকে কালো কাদার ভেতর কিলবিল করছে এক গাদা কালচে মোটা বিষাক্ত চন্দ্রবোরা সাপ। জ্বলন্ত বাঁশের আলো পড়ে সাপের চোখগুলো অন্ধকারে কাঁচের মতো জ্বলছে। মাধব যদি আর 1 পা ফেলত, তবে সাপের কামড় আর চোরাবালিতে তলিয়ে আজ তার মর্মান্তিক মৃত্যু লেখা ছিল। কিন্তু ভয়ের তখনও শেষ হয়নি। বাঁশের ওই লালচে আলোতেই খাদের ওপার থেকে খসখস করে একটা শব্দ হলো। ওস্তাদ, ওস্তাদ গো, আলোটা জ্বেলে দিল কে রে বাপ? ওই দেখো, ওই চারালটা খাদে পড়লো না। চুপ কর কালু, হাঁসুয়াটা শক্ত করে ধর। ও খাদে পড়েনি তো কি হয়েছে?
আমি লাফিয়ে গিয়ে ওর গলাটা নামাচ্ছি। মাধব ঘাড় ঘুরিয়ে দেখল খাদের ঠিক ওপারে ঝোপের ভেতর ঘাপটি মেরে বসে আছে ওই ভিন গাঁয়ের গরু চোরগুলো। ওদের হাতে চকচক করছে ধারালো হাঁসুয়া। মাধব একা অন্ধকারে গরু খুঁজতে আসবে জেনেই ওরা ওই চোরাবালির ওপারে ওঁত পেতে বসেছিল মাধবকে খুন করার জন্য। কিন্তু ওরা জানতো না আজ রাতে মাধব একা নেই। ও বাপ রে বাপ! ওস্তাদ, ওটা কি গো? ওটা তো মানুষ নয়, ওর তো মুখ নেই গো। আলের পাহারাদার! পালা কালু পালা, ও আমাদের জ্যান্ত পুড়িয়া মারবে, পালা! ডাকাতগুলো ওই জ্বলন্ত বাঁশ আর 7 ফুট লম্বা মুখহীন পাহারাদারকে দেখেই আতঙ্কে দিশাহারা হয়ে গেল। হাঁসুয়া দড়ি সব ফেলে রেখে ওরা পাগলের মতো বিলানের কাদা ভেঙে উল্টো দিকে দৌড়তে শুরু করলো। ওদের মরণ চিৎকার রাতের অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। পাহারাদার ডাকাতদের দিকে একবার ঘুরল, তারপর বাঁশটা মাটি থেকে এক টানে তুলে নিল। তুমি কে গো? তুমি দেবতা, তুমি আজ গরিবের প্রাণ বাঁচালে গো। মাধব যখন মাথা তুলল তখন চারপাশ আবার ঘুটঘুটে অন্ধকার। সামনে কেউ নেই। কুয়াশার ভেতর কর্পূরের মতো মিলিয়ে গেছে সেই বিশাল ছায়া। কিন্তু ঠিক সেই মুহূর্তেই অন্ধকারের ভেতর থেকে একটা চেনা ডাক ভেসে এলো। ভগবতী, ওরে আমার ভগবতী রে, তুই বেঁচে আছিস মা? ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো ভগবতী। ডাকাতগুলো পালানোর সময় দড়ি ফেলে যাওয়ায় সে ছাড়া পেয়ে গেছে। গরুটা এসে শান্তভাবে মাধবের গাল চাটতে শুরু করলো। মাধব তার গরুর গলা জড়িয়ে অঝরে কাঁদতে লাগলো। ভোরের আলো যখন ফুটল, মাধব তখন ভগবতীকে নিয়ে গ্রামের সীমানায় এসে পৌঁছেছে। দাওয়ায় বসে থাকা বুড়ি মা আর উঠোনে দাঁড়ানো নিতাই ওদের দেখেই ছুটে এলো। মাধব, তুই ফিরেছিস আর গরুটাও নিয়ে এলি? ডাকাতগুলো তোকে ছাড়লো কি করে রে ভাই? আমি জানতাম তুই ফিরবি বাপ। তোর গায়ে এত কাদা আর রক্ত, কাল রাতে কি হয়েছিল রে মাধব? কাল রাতে আমি একা ছিলাম না গো মা। ডাকাতগুলো আমাকে কাটতে বসেছিল, কিন্তু ওই গায়ের মাটি আমাকে মরতে দেয়নি। মাধব স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ওই বিশাল ধানক্ষেত আর ডাইনি বিলানের দিকে। কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। মাধব বুঝতে পেরেছিল গ্রামের ওই প্রাচীন আলের পাহারাদার কোনো পিশাচ বা রাক্ষস নয়। সে হলো এই পুরনো মাটির এই ধানক্ষেতের এক আদিম রক্ষাকর্তা। সে মাধবকে খুন করার জন্য তাড়া করেনি, বরং ভয় দেখিয়ে তাড়িয়ে এনে তাকে চোরাবালি, সাপ আর ওই খুনি ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছে। যারা জঙ্গল কেটে মাটির ক্ষতি করে তাদের ওপর তার রাগ ঠিকই, কিন্তু যে চাষি এই মাটিকে ভালোবাসে তাকে সে বুক দিয়ে আঁকলে রাখে। ভোরের রোদে মাধবের মনে হলো কুয়াশার ভেতর দিয়ে একটা লম্বা তালপাতার টোকা পড়া ছায়া যেন তাকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। শুনছিলেন আবির গুণের কলমে আলের পাহারাদার। কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে সমস্ত পুরুষ চরিত্রে ছিলাম আমি, অভিজিৎ, এবং মহিলা চরিত্রে দেবশ্রী। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য ধন্যবাদ।